إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما شاء الله মাশাআল্লাহ, মারহাবা। ধন্যবাদ সাইফুল ভাইকে এত সুন্দরভাবে উনি কোরআন তেলাওয়াত করলেন। মাঝে মাঝে হিংসা লাগে এত সুন্দর সুন্দর তেলাওয়াত শুনতে, আমরা পারি না, গড গিফটেড। এনিওয়েজ, আসেন আমরা এখন শুরু করি আমাদের ক্লাসে। এমনিতে অ্যানাটমি ক্লাসটা একটু খিটখিটা, রস কষ কিছু নাই। তো আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু রস দেওয়ার, কিন্তু অ্যানাটমি ক্লাস, অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ক্লাস করার পিছনে সবচেয়ে বড় যে কারণটা, সেটা হচ্ছে আপনার মনের ভিতরে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেইটা আপনাকে শিখাবে। যখন আপনি কোথাও এসে থেমে যাবেন, আটকে যাবেন, তখন এই যে আপনি যে পড়াশোনা করতেছেন সেই পড়াশোনার মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন করা শেখাবে।
কথা বললেই সেটা কিন্তু কথা হয় না, আর প্রশ্ন করলেই সেটা প্রশ্ন হয় না। প্রশ্নের একটা মানদণ্ড থাকে, কথারও একটা মানদণ্ড থাকে। তো আচ্ছা, ভয়েস ক্লিয়ার আছে, হ্যাঁ। আর ক্লাস রেকর্ড করার চেষ্টা করতেছি, চেষ্টা করব যে রেকর্ডটা হইতে পারলে, সম্পূর্ণ হইতে পারলে সেটার একটা লিঙ্ক দিয়ে দিতে। তো আহ, আমরা জায়গাতে ফিরে যাই। তো ফিরে যাওয়ার আগে একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই। সেটা হচ্ছিল অ্যানাটমির সাথে হোমিওপ্যাথির কি সম্পর্ক? এইটা কি কারো কখনো প্রশ্ন আসছে? আসলে আমরা হোমিওপ্যাথিতে অ্যানাটমিটা কেন শিখব, বা এইটা শেখার কি কোনো প্রয়োজনীয়তা আছে, বা এর সাথে হোমিওপ্যাথির কি সম্পর্ক থাকতে পারে? এরকম প্রশ্ন কি কারো মাথায় আসছে? একদম ফ্র্যাঙ্কলি আপনারা বলেন, কোনো সমস্যা নেই। না বলতে বললে হাত তুলেন যে হ্যাঁ আমার মাথায় আসছে। কাদের কাদের মাথায় আসছে হাত তুলেন। একজন, শাহরিয়ার আলম ভাই। আচ্ছা, আপনার মাথায় এই প্রশ্নটা কেন আসলো বলেন এবার, আপনি একটু শুনি, একটু গল্প করি আর কি। মাথায় হচ্ছে এই জন্য যে এনাটমি যেহেতু আমাদের শরীরের স্ট্রাকচার, আমাদের শরীরের স্ট্রাকচারটাই হচ্ছে এনাটমি। এই স্ট্রাকচারে শরীরে যেহেতু রোগ আর রোগ সারালে তো সারানোর জন্য এলোপ্যাথি একটা মানে বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার যে আমরা যদি এইভাবে বলি যে হোমিওপ্যাথি একটা স্টেজ যে আছে অনেকগুলো আমাদের যে প্রচলিত, তার মধ্যে এলোপ্যাথি হোমিওপ্যাথি যেহেতু একটি অংশ এই রোগ সারানোর জন্য, তাহলে তো এটার সাথে এটা একটা সামঞ্জস্য থাকবেই স্বাভাবিক, বা প্রয়োজনীয়তা আছে অবশ্যই। তাছাড়া আপনি যে শুরুতে যে কথাটা বললেন যে বিভিন্ন প্রশ্ন মাথায় আসার ক্ষেত্রে, যেমন কি আমি একটু আগে একটা জিনিস এখানে দেখতেছিলাম যে আহ, মানে আমার যদি একটা সমস্যা দেখা দেয় আর যদি এটা আহ, মনে করেন আমি একটা ওষুধ দিলাম কিন্তু সেখানে উপকৃত হচ্ছে না, তাহলে এই রোগটার মানে আমার যে বাহ্যিক যে লক্ষণ যে প্রকাশ পাচ্ছে আভ্যন্তরীণ কি কোন অর্গানের উপর তার সমস্যা থাকতে পারে। যেমন যকৃতের উপর সমস্যা থাকলে আমার লক্ষণটা এইভাবে প্রকাশ করতে পারে। ফুসফুসের উপর প্রভাব থাকলে আমার লক্ষণটা বাহ্যিক বাহ্যিকভাবে এই সব লক্ষণ প্রকাশ করতে পারে। চিত্তের উপর প্রভাব থাকলে যেমন আমাদের এইসব অনেক কিছু যে পিতা লাগে, যে এই যে যে প্রকাশ ভঙ্গিটা, মানে আমি উপরে একটা ওষুধ দিলাম কিন্তু দেখা যাচ্ছে সেটা থাকছে না, তাহলে বিতর্গত বা আদার্স অঙ্গে অর্গানে কি ধরনের ফাংশনের সমস্যা থাকলে বা কোন জায়গায় আমার কিসের উপর ভিত্তি করে বা ওষুধের ক্রিয়ার উপর যে যে জায়গাগুলোর উপর সে কাজ করে, সেটার কোন আর অর্গানের উপরে আমি ট্রিটমেন্টটা দিলে আমার এই জায়গাটা ভালো করবে। তো এই ধরনের যে একটা কমিউনিকেশন বা এই যে প্রশ্নগুলো আনার ক্ষেত্রে অবশ্যই অ্যানাটমির অনেক গুরুত্ব আছে। আহ ধন্যবাদ। আপনি অনেক সুন্দরভাবে বলছেন, অনেক সুন্দরভাবে বলছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অবশ্যই হাততালি পাওনা। আহ, আজকে যেহেতু আমার পূর্বের ক্লাস ছিল সেল নিয়ে, আজকে সেল নিয়ে হয়তো বা অতটা আলাপ করবো না। আজকে একটা গল্প বলবো এবং গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বা যতটুকু পারি। ধরেন আপনি চেম্বারে বসে আছেন, আপনার কাছে একটা রুগী আসলো। আয়সা রুগীটা বলল, ডাক্তারবাবু আমার বুকে ব্যথা। এখন এই বুকে ব্যথাটা বিভিন্ন কারণে হইতে পারে। তার গ্যাস্ট্রিকের কারণে হইতে পারে, আপনি চেয়ারে বসে চিন্তা করতেছেন। তার হৃৎপিণ্ডের কারণেও হইতে পারে, হ্যাঁ, আঘাতজনিত কারণে হইতে পারে। তখন আপনি কি করবেন? তার সাথে বুকে ব্যথা কিসের জন্য, বুকে ব্যথা বা কিভাবে বুকে ব্যথা জানতে চাইলেন। সে বলল, আমার মনে হয় আমার হৃৎপিণ্ডের দিকেই ব্যথা। হ্যাঁ, বুকের ভিতরে ব্যথা মনে হয় যে হচ্ছিল যে জিনিসটা এমন যে খুব যন্ত্রণা করে। হুম, এবং মনে হয়েছিল যে সুই দিয়া খোঁচায়, এরকম ব্যথা। হ্যাঁ, সূচ ফোটানোর মতো ব্যথা। তা আপনার যদি অ্যানাটমিটা জানা থাকে, তাহলে আপনি কিন্তু তৎক্ষণাৎ কয়েকটা বিষয় ক্যালকুলেশন করতে পারবেন। ক্যালকুলেশনগুলো কি কি?
এই হৃৎপিণ্ডে যদি সে বলতেছে তার হৃৎপিণ্ডে ব্যথা বা হচ্ছিল তার বুকে ব্যথা এবং সেটা সূচ ফুটানো ব্যথা, তখন আপনি প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছিল তার পালসটা চেক করবেন, তার হাতটা ধরবেন এবং তার নাড়ির গতি চেক করবেন। হ্যাঁ, এই নাড়ির গতি যখন আপনি চেক করবেন এর সাথে শ্বাস প্রশ্বাসের একটা সম্পর্ক আছে। এই লোকটার হৃৎপিণ্ডে কোনো সমস্যা আছে কিনা বা হচ্ছিল সে সে হৃৎপিণ্ডে কোনো আঘাত পাইছে কিনা, হ্যাঁ, অথবা সে কার্ডিয়াক স্ট্রোক তার হয়েছে কিনা, সেইটা বোঝার জন্য আপনার এই নাড়ির গতি চেক করাটা অত্যন্ত জরুরি। হুম, তো নাড়ির গতি চেক করতে গেলে আমি যেহেতু মানে অ্যানাটমি জানি, তাহলে সেই ক্ষেত্রে আমি এইটাও জানি যে আমার শ্বাস প্রশ্বাস এবং রক্ত চলাচলের রেশিও হচ্ছিল 4:1। মানে হচ্ছিল যে আমি যখন একবার শ্বাস নিব আমার নাড়ি চারবারের মতো করবে, আপ ডাউন করবে। হ্যাঁ, এবং প্রতি মিনিটে একজন স্বাভাবিক সুস্থ মানুষ সে 18 থেকে 20 বার শ্বাস নিতে পারে এবং সেই ক্ষেত্রে তার নাড়ির গতি 72 থেকে 80 হয়। যদি এর থেকে বেশি বা এর থেকে কম হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে হচ্ছিল তার নাড়ির গতিটা ঠিক নাই। হ্যাঁ, এটা কিন্তু দেখেন কম্পেয়ার করলাম দুটা জিনিস একসাথে। আমি নাড়ির গতি চেক করলাম, আমি পাইলাম, ধরেন কথার কথা আমি পাইলাম তার 60। হ্যাঁ, কিন্তু এই 60টা কি ঠিক না বেঠিক সেটা বোঝার জন্য আমাকে আরেকটার সাথে কম্পেয়ার করতে হচ্ছে। সেটা কি? আমার শ্বাস, মানে আমার নিঃশ্বাস। হ্যাঁ, আমি যখন নিঃশ্বাস নেই একজন মানুষ স্বাভাবিকভাবেই মিনিটে 18 থেকে 20 বার নিঃশ্বাস নেয়, এই জিনিসটা আমার জানা আছে। তাহলে প্রতি নিঃশ্বাসে রক্ত 4 বার আপ ডাউন করবে। এইটা কিন্তু রিয়াজ সাহেব কিছু বলবেন? আচ্ছা, এটা কিন্তু আমার জানা আছে। আমি জানলাম এটা কিভাবে? এটা অ্যানাটমির মাধ্যমে আমি জানছি। যে আমি যখন একবার নিঃশ্বাস নিব আমার রক্ত 4 বার। এইটা প্রথম আপনার হয়তোবা রুগী প্র্যাকটিস করতে করতে তখন আপনি এটা পারফেক্ট হতে পারবেন, বাট তার আগে আপনার প্রথম কষ্ট লাগবে। আপনি যখন সে শ্বাস প্রশ্বাস নিতেছে ওর সাথে আপনি হয়তোবা কম্বাইন করতে পারতেছেন না, এটা প্রথম হবে, কিন্তু একটা সময় যায় 4টা 5জন 6জন রুগী দেখার পরে অথবা প্র্যাকটিস করতে করতে এটা দেখবেন আপনার আয়ত্তে চলে যাবে। একটা রুগীর 60 বার সে হচ্ছিল তার পালস, হ্যাঁ, নাড়ির গতি হচ্ছিল তার 60 আসছে মিনিটে, তাহলে এটা অস্বাভাবিক। এর মানে হচ্ছিল তার হৃৎপিণ্ড কাজ করতেছেন না। তাহলে আপনি তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার কি খুব বেশি যন্ত্রণা হয় বাম পাশে? হ্যাঁ, এবং এটা কি এই যন্ত্রণাটা, এই ব্যথাটা হয়, এই ব্যথাটা আস্তে আস্তে উপর দিকে উঠতে উঠতে আপনার বাম হাত এবং বাম হাত থেকে কোণই পর্যন্ত আসে কিনা? রুগী বললো হ্যাঁ আমার তো এরকম হয়। আচ্ছা, আস্তে আস্তে এটা কি পেটের দিকে সরায়? আর রুগী বলতেছে হ্যাঁ এটা তো পেটের দিকে সরায়। আচ্ছা, আপনার কি গ্যাস্ট্রিক আছে? তো রুগী বলল যে হ্যাঁ আমার কিছুটা গ্যাস্ট্রিক আছে। এর জন্যই আপনাকে তখন বুঝতে হবে যে হচ্ছিল যে মডার্ন সায়েন্সে যে বিশ্লেষণ আছে তাতে হচ্ছিল যে রুগীর যদি কোনো গ্যাস্ট্রিক থাকে তাহলে সেই ক্ষেত্রে তার বুকের ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকেও গ্যাস্ট্রিকের কারণে তার নিচে পাকস্থলিতেও তার এটা ব্যথাটা হতে পারে। হুম, আচ্ছা, তারপরে আপনি তারা জিজ্ঞাসা করেন যে এটা হাত এবং ঘাড় পর্যন্ত ছড়ায় কিনা? রুগী বলল হ্যাঁ আমার তো এই ব্যথাটা হচ্ছিল হাত এবং ঘাড় পর্যন্ত যায়। এবং ওই সময় যখন হাত এবং ঘাড় পর্যন্ত যায় তখন কি আপনার হার্টে ব্যথাটা থাকে বা বুকে ব্যথাটা থাকে? সে বলল হ্যাঁ আমার বুকে ব্যথা থাকে। তখন আপনি, যেহেতু হচ্ছিল যে আমি প্রথমে আপনাদেরকে একটা হিন্স দিলাম যে শ্বাস প্রশ্বাসের সাথে আমার এই নাড়ির গতি, যেহেতু তার হৃৎপিণ্ডে কোনো সমস্যা হইতেছে যার কারণে ব্লাড সার্কুলেশন কিন্তু প্রপার হইতেছে না, না হওয়ার কারণে তার নাড়ির গতি কম বা বেশি হচ্ছে। পরিশ্রমের কারণে নাড়ির গতি বেশি হবে, কমবে না। হ্যাঁ, একটা লোক হাইটা আইসা আপনার আইসা বললো আমার বুকে ব্যথা, আপনি তার নাড়ি চেক করলেন, তারা নাড়িতে গতি পাইছেন আপনি 60, এটা কিন্তু অস্বাভাবিক। আপনি এটা প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, তো এরপরে আপনি তাহলে চিন্তা করেন তাহলে হচ্ছিল তার রেসপিরেটরি সিস্টেমে আসলে কী অবস্থা, মানে শ্বাস প্রশ্বাসের কী অবস্থা। আপনি তারা জিজ্ঞাসা করেন আপনার কি কাশি হয় মাঝে মাঝে বা সব সময়? বলে হ্যাঁ আমার বুকে ব্যথা থাকলে আপনার ওই সময় কি মানে কাশি হয়? হ্যাঁ কাশি হয়। ঘুমের মধ্যে বা পরিশ্রম বেশি করলে কি আপনার কাশিটা থাকে? হ্যাঁ। সে বললো হ্যাঁ আমার কাশি বেশি থাকে এবং কাশির একটা পর্যায়ে যায় তার শ্বাস প্রশ্বাসেও
কিছুটা সমস্যা হয়। হুম। এবং তার সাথে তার হচ্ছিল বুকের যে মানে অস্থিগুলা, হ্যাঁ, এবং তারণস্থি, এগুলা যখন আমরা তন্ত্রগুলা পড়ব তখন এই অস্থি তারণস্থি সম্পর্কে আরও আমরা বিস্তারিত জানতে পারবো। আমি জাস্ট বিগেইনার হিসেবে আপনাদেরকে বলতেছি, আপনারা জাস্ট এগুলা মনে রাখেন, হ্যাঁ, যে অস্থি তরুণস্থি এগুলাতেও অনেক ব্যথা করে, তীব্র কাশি হয়। আচ্ছা, তাহলে এবার আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, যেহেতু তার ব্লাড সার্কুলেশন কম, ব্লাড সার্কুলেশন কম হওয়ার জন্য তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতেছে, সুতরাং তার মস্তিষ্কে বা মাথাতেও সমস্যা থাকবে। আপনি তখন তারা জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার মাথা কি গরম, বা হচ্ছে আপনি হাত দিয়ে তার মাথাটা দেখতে পারেন। অবশ্যই অনুমতি সাপেক্ষে দেখবেন, বা আপনি যেভাবে কনভিন্স করা হোক মাথা দেখতে পারেন, বা তারা জিজ্ঞেস করেন যে আপনার মাথাটা কি গরম। ও বললো হ্যাঁ আমার মাথা তো গরম। আপনি তখন তারে জিজ্ঞেস করেন বা শরীরে হাত দিয়ে দেখেন যে তার শরীরটা ঠান্ডা না গরম। দেখবেন যে তার শরীর যদি ঠান্ডা থাকে, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করেন আপনার যে মাথা কি ব্যথা আছে, বললো হ্যাঁ ব্যথা আছে, এবং ওই ব্যথাটা অনেকটা মনে হইতেছে যে কেউ চিমটি কাটতেছে আমার মস্তিষ্কে বা আমার মাথাতে। তাকে তখন জিজ্ঞেস করেন আচ্ছা আপনার মাথায় যেহেতু ব্যথা এবং এটা চিমটি কাটার মতো ব্যথা, হ্যাঁ, বেদনাটা, তাহলে আপনার মাথার যে চামড়া মনে হয় কি যে এটা কুঁচকা যাইতেছে বা এরকম কোনো কিছু ধারণা আসে। তখন সে বলল যে হ্যাঁ আমার তো যখন এরকম মাথা ব্যথা হয় মনে হচ্ছে চামড়াগুলো সব কুঁচকা যাইতেছে, ঘুচে যাইতেছে, হ্যাঁ, একদিকে ইয়া যাইতেছে, এবং মানে আমি একটু বেসামাল বেসামালও ফিল করি। এই যে আপনি কতগুলা সিমটম নিলেন, প্রায় 15-16টা সিমটম নিলেন। এই যে এতগুলা সিমটম যে নিলেন, এই সিমটমগুলা দিয়া কি একটা ওষুধ নির্বাচন করা সম্ভব? বলেন না, আপনারা চুপচাপ থাকলে ভালো লাগে না। হ্যালো। করা যাবে তো। করা যাবে, হ্যাঁ। আপনি এই সিমটমগুলো দিয়া যদি আপনি চেক করেন রেপার্টরি, ফার্স্ট গ্রেডে আপনি একটা ওষুধ পাবেন, ওষুধের নাম হচ্ছিল আর্নিকামন্ট। এই সবগুলা লক্ষণ আর্নিকামন্টের। অ্যানাটমির সাথে হোমিওপ্যাথির সম্পর্কটা কোথায় আপনারা কি এখন কিছুটা উপলব্ধি করতে পারতেছেন? আপনি যখন সম্পূর্ণ, যে হ্যাঁ বলেন। না, সেটা বোঝা যাচ্ছে আর কি সেটা যে আচ্ছা, সম্পর্কটা হ্যাঁ, কিরকম। আপনি যখন অ্যানাটমির মোটামুটি এবিসিডি জানবেন, হ্যাঁ, এবিসিডি জানবেন, হ্যাঁ, যখন হচ্ছিল যে আপনার যাবতীয় অ্যানাটমিক্যাল ফাংশনগুলো সম্পর্কে আপনার একটা একটা ধারণা হবে, হ্যাঁ, একটা বেসিক নলেজ হবে, হ্যাঁ, তখন দেখেন তার বুকে ব্যথা এবং হৃৎপিণ্ডের সমস্যা, এবং সেই হৃৎপিণ্ডের সাথে কোথায় কোথায় সম্পর্ক, কিসে কিসের সম্পর্ক থাকতে পারে, হ্যাঁ, এবং এই হৃৎপিণ্ডের প্রধান কাজগুলা কি, যখন হৃৎপিণ্ড পড়াবো বা হচ্ছিল যখন ধরেন এই রক্ত প্রবাহ, মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যখন আপনারা জানবেন, পড়বেন, জানবেন, তখন দেখবেন এর সাথে কার সাথে সম্পর্ক আছে, কোথায় কোথায় সম্পর্ক আছে। এই জিনিসটা যখন জানবেন, জানার সাথে সাথে আপনারা কি বলে মানে তখন আপনারা ওষুধগুলা সিলেকশন, নির্বাচনগুলা খুব দ্রুত তার সাথে করতে পারবেন, এবং কোথা থেকে কোথায় কানেকশন, কি কানেকশন, এবং এই কানেকশনের মাধ্যমে আপনি যে ওষুধটা সিলেকশন করছেন এই ওষুধটাই যে হচ্ছিল মানে সঠিক কিনা তার ভেরিফিকেশন আপনার অ্যানাটমি করবে, হ্যাঁ, অ্যানাটমি আপনি ভেরিফিকেশন করবে। আপনাদের আরেকটা বলি যে রোগ লক্ষণ, আমরা তো রোগ লক্ষণ নিয়ে, হোমিওপ্যাথি তো রোগ লক্ষণ, এই জায়গায় অ্যানাটমিটার হচ্ছিল যে গুরুত্বটা আসলে কোথায়, রোগ লক্ষণ কখন প্রকাশিত হয় বলেন না। আমি যখন থাইমা যাব না মনে করবেন যে আপনাদের কাছে কিছু আমি প্রত্যাশা করতেছি। আপনারা কি বোর ফিল করতেছেন? তার জীবনী শক্তি দুর্বল হলে কি রোগ শক্তি প্রকাশ পায় না? সরি, আরেকবার বলেন। আমার কি তার নেটওয়ার্ক? জীবনী শক্তি দুর্বল হলেই তো রোগ শক্তি প্রকাশ পায়। জীবনী শক্তি কাকে বলে?
জীবনী শক্তি কোথা থেকে পান? আমরা পাই কোথা থেকে জীবনী শক্তি? এটা কোথায় অবস্থিত? আমরা আমরা দেহে তো পাই। দেহের কোথায়? এটার কি কোনো নির্দিষ্ট এরিয়া আছে? জীবনী শক্তি কাকে বলে? দেহের বিভিন্ন অঙ্গে। পুরা শরীরটাতেই জীবনী শক্তি দিয়ে ভরা, মানে সেল, নিউক্লিয়াস। ঠিক আছে, এই নিউক্লিয়াস মারা যাওয়া শুরু করলে সব মারা যাবে, কেউ বাচ্চা থাকবো না। হুম। তো ওইটা যখন সেল চ্যাপ্টারে আপনাদের আজকে না, আজকে আজকে আসলে এই খিটিমিটিটাই করব না, আজকে এইদিকে একটু ক্লিয়ার করি। কারণ কি সামনের দিকে আমাদের ইয়াগুলা মানে পড়াগুলা আরেকটু আস্তে আস্তে কঠিন হবে। এর জন্য আমি আজকে আপনাদের সাথে শুধু অ্যানাটমির একটা মানে রোগ এবং ওর সাথে ওষুধের সম্পর্ক কিভাবে, যেমন আপনাদেরকে আগে বলছি যে আমি ওষুধের সম্পর্কগুলাও আপনাদেরকে তুলে ধরবো, এর জন্য বলতেছি। তো জীবনী শক্তি এই জায়গায় আসলে মেন বিষয় না, বিষয় হচ্ছিল যে জীবনী শক্তি ফ্যাক্ট হচ্ছিল কোথায়। জীবনী শক্তি ফ্যাক্ট হচ্ছিল যখন আমার জীবনী শক্তি দুর্বল হইতে শুরু করে তখন আমরাও দুর্বল হইতে শুরু করি। কিন্তু এই যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, এই লক্ষণটা আমি কোথা থেকে পাইতাছি? কেউ যদি অসুস্থ না হয় লক্ষণ প্রকাশ পাবে? লক্ষণ কিন্তু প্রকাশ পাবে না। না। হ্যাঁ, না, কেউ পাবে যদি না। অসুস্থতা এখন কি কি হইতে পারে? তার হার্ট সমস্যা হইতে পারে, তার লিভারের সমস্যা হইতে পারে, তার রক্ত দূষিত হইতে পারে। রক্ত দূষিত হওয়ার জন্য ছিল যে আমার লিভার দায়ী আছে, সেইখানে আরও অনেক কিছু দায়ী আছে। হ্যাঁ, ফুসফুস দায়ী থাকবে, আমার হার্ট দায়ী থাকবে, সেলগুলো দায়ী থাকবে। এরপরে কি আমার পোস্টিয়ার গ্ল্যান্ড ইয়া হইতে পারে, অসুস্থ হইতে পারে, কিডনি অসুস্থ হইতে পারে, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডারের সমস্যা হইতে পারে, হ্যাঁ, চোখের সমস্যা হইতে পারে, ব্রেনের সমস্যা হইতে পারে। এই যে সমস্যাগুলা, যখন ক্ষতিগ্রস্ত হয় তখনই তো আমি রোগ লক্ষণগুলো পাই, ঠিক কি না? আর যখন এই রোগ লক্ষণগুলা পাই ওই লক্ষণগুলাকে আমরা কি করি, তখন হচ্ছিল যে আমাদের যে ওষুধগুলো আছে, রেমেডিগুলো আছে, এই রেমেডিগুলার সাথে আমরা মিলাই যে কোন রেমেডির সাথে এর লক্ষণগুলা সবচাইতে বেশি মিলে। তো আমি যদি আমার অর্গানগুলার সম্পর্কে ধারণা থাকবে, আমার সিস্টেম, আমার বডিতে যে 10টা 11টা 12টা সিস্টেম আছে, এই সিস্টেম সম্পর্কে যখন ধারণা থাকবে এবং এই সিস্টেমের সাথে কোন সিস্টেমের কানেকশন আছে, হ্যাঁ, সেই কানেকশন সম্পর্কে যখন আমার ধারণা থাকবে তখন আমি যে ওষুধটা নির্বাচন করব সব কিছু মিলা এইটারে আপনার এনশিওর করবে যে হচ্ছিল, হ্যাঁ, সত্যায়ন করবে, অ্যাটেস্টেড করবে অ্যানাটমি, যে হ্যাঁ তুমি যে ওষুধটা দিছো ফিজিক্যালি সেইটা, এই ওষুধটা ঠিক আছে। যেমন ধরেন বুকের ব্যথায় বা হার্টের ব্যথায় কিন্তু এপিসমেলও আছে। এপিসমেল এবং হচ্ছিল যে আপনার এপিসমেল আর হলো আর্নিকামন্ট, এই দুটো আপনার বুকের ব্যথা না, সরি ভুল বলছি, এই দুটো হচ্ছিল যে আপনার ফার্স্ট গ্রেডের ওষুধ বা কোমা রোগীর জন্য, হ্যাঁ, অথবা যাদের হচ্ছিল ব্রেনের নার্ভিক্যাল সিস্টেমের প্রবলেম, মানে হচ্ছিল যে তাদের হার্ট থেকে পরিপূর্ণ অক্সিজেন, হ্যাঁ, রক্ত সরবরাহ পরিপূর্ণ হয় না, হ্যাঁ, ব্লকেজ আছে, সেই ক্ষেত্রে এই দুটো ওষুধ ফার্স্ট গ্রেডে আছে। তা আপনারা যখন মানে এই যে অ্যানাটমিক্যাল সিস্টেমে তাদেরকে চেক করবেন, আপনার কিন্তু চেক দুই দিক দিয়েই হয়ে যেতেছে। প্রথমত কি হইতেছে, আপনি চেক করতেছেন যে একটা ম্যাটেরিয়া মেডিকাই করতেছেন, একটা ওষুধের সব লক্ষণগুলো চেক করতেছেন, ওর পাশাপাশি আপনি অ্যানাটমিক্যাল চেক করতেছেন, হ্যাঁ, তার এই জায়গায় আসতেছে কিনা। যদি দেখেন যে না তার এই জায়গায় প্রবলেম, বাট তার হচ্ছিল শ্বাস প্রশ্বাসে তেমন কোনো সমস্যা নেই, মাথাতেও তো কোনো সমস্যা নাই, তার হৃৎপিণ্ডের যে সমস্যাটা বলতেছে রুগীটা হচ্ছিল হৃৎপিণ্ডের সমস্যাটা ওইভাবে বলতে পারতেছে না, তার বুকে ব্যথা, তাহলে কিন্তু তখন আপনার অন্যদিকে চিন্তা করতে হবে। তার ধরেন হচ্ছিল তার নারীর গতির সাথে তার হৃৎপিণ্ডের গতি ঠিক আছে, সবই ঠিক আছে, তাহলে তার হার্টের কোনো প্রবলেম নেই, তাহলে তার গ্যাস্ট্রিকের প্রবলেম, বা হচ্ছিল যে তার অন্য কোনো ঝামেলা আছে, হ্যাঁ, সে পিঠে আঘাত পাইছে, অথবা সে বুকে আঘাত খাইছে, অথবা সে উল্টাপাল্টাভাবে শুয়া ছিল, হ্যাঁ, ওই বুকের ওই জায়গাটাতে কোনো একটা কিছু পড়ছে, সেইটা অনেক সময় থাকার কারণে সে ওইখানে ব্যথা পাইতেছে, এরকম কিছু আসতে পারে। কিন্তু আপনি এনশিওর হয়ে গেলেন তার হৃৎপিণ্ডের সমস্যা নেই। কীভাবে এনশিওর হয়ে গেলেন? তার নারী স্পন্দন এবং শ্বাস প্রশ্বাস দুইটাই একই সময় একই সাথে একই ধারায় চলতেছে, দ্যাট মিনস তার হার্টে কোনো প্রবলেম নাই। আপনি তখন মনোনিবেশ অন্যদিকে করবেন। এই যে জিনিসগুলা মানে
শর্ট করে নিল এই অ্যানাটমি। হ্যাঁ, এর জন্য আসলে মানে অ্যানাটমিটা আমাদের জানা প্রয়োজন, বিশেষ করে বেসিকটা জানা প্রয়োজন। এবং অ্যানাটমির সাথে আমাদের হোমিওপ্যাথির সম্পর্কটা এইভাবেই জড়িত। আমি সামনের দিকে আরও চেষ্টা করব আপনাদেরকে, হ্যাঁ, সেল এবং হচ্ছিল টিস্যু এই দুইটা পড়ানোর পরে যখন আমরা তন্ত্রীয় অধ্যায়গুলোতে চলে যাব, হ্যাঁ, স্কেলেটন, তারপর হচ্ছিল আমার মাসেল, হ্যাঁ, লিম্ফেটিক সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এগুলোতে যখন যাব তখন আমি চেষ্টা করব আপনাদেরকে এর সাথে কোন কোন ওষুধের কী কী সম্পর্ক আছে এবং কিভাবে এই সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো জানা। আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ। আমার মানে শরীরটা আসলে অতটা ভালো না। আজকের ক্লাস আপনাদের কাছে কেমন লাগলো একটু জানান প্লিজ, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার ক্লাসের বিষয়গুলা ওইভাবে আপনাদের মতো করে করব। আমি আমার মতো করে পড়ে গেলাম কিন্তু আপনারা বুঝলেন না কিছু, তাহলে পুরাটাই বৃথা। জি প্লিজ। ক্লাসটা সুন্দর হয়েছে। আমি হাতের এই যে নারী স্পন্দন বললেন, হাতের এটা আমি আসলে বুঝি না, একটু বললে ভালো হতো এই আচ্ছা জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের হাত, ডান হাত বা বাম হাত, হ্যাঁ, যে বৃদ্ধা আঙ্গুল আছে, বৃদ্ধ আঙ্গুল, হ্যাঁ, ঠিক এর গোড়ারে, হ্যাঁ, এক আঙ্গুল নিচে, হ্যাঁ, এক আঙ্গুল বা দুই আঙ্গুল নিচে আপনারা হলো যার যার হাতে একটা চাপ দেন, হালকা করে আলতো আলতো করে চাপ দেন। দিছেন? বিশেষ করে কি তাসলিমা আক্তার, জি দিছি। হ্যাঁ, দেখেন আপনার হাতে একটা বিট আসতেছে, একটা রগ নড়াচড়া করতেছে, একটু অনুভব করার চেষ্টা করেন। বৃদ্ধাঙ্গুল, বুড়া আঙ্গুল যে আছে না, এই বুড়া আঙ্গুলের যে জোড়াটা আছে একদম নিচে যে জয়েন্ট, হ্যাঁ, এই জয়েন্টের মানে হচ্ছিল আমার যে কবজির থেকে দুই আঙ্গুল নিচের দিকে দেখবেন হচ্ছিল যে দুইটা রগ, আমার যে দুইটা রগ আছে সবসময় ফুলা থাকে, বা হাত একটু 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 ভাঁজ করলে, একটু ফোল্ড করলে দুইটা রগ ফুলা থাকে, ঠিক তার পাশে একটা গর্ত হয়, হ্যাঁ, অথবা অনেকের স্বাস্থ্য ভালো থাকলে গর্ত হয় না, তো ওই পাশটাতেই আমার যদি বাম হাত থাকে তাহলে বাম পাশে, ডান হাত থাকলে ডান পাশে একটু আলতো করে একটু চাপ দেন, দিলে দেখবেন ওইখানে একটা রগ লাফাইতেছে। ওইটা তো বুঝছি, মানে ওইটা কিভাবে বুঝবো যে ওইটা ঠিক আছে কিনা? এইটার সাথে আপনি যে নিঃশ্বাস নিতেছেন, হ্যাঁ, আপনি যে রুগীর হাতটা ধরবেন, সাথে রুগীরে খেয়াল করবেন, রুগী একবার শ্বাস নিচ্ছে, নিয়ে আবার ছাইড়া দিছে, এর মধ্যে ওই রগটা চারবার লাফাবে, এইটা আপনি একবার কাউন্ট শ্বাস করবেন। নিলে 4 বার হ্যাঁ, নিঃশ্বাস নিচ্ছে এবং ছাড়ছে, ওর ভিতরে চারবার লাফাবে রগ। ও এবং আচ্ছা, ঠিক যদি আছে, ওইটা ধন্যবাদ। যদি না বুঝেন তাহলে আরেকটা বলি, সেটা হচ্ছিল যে আপনি তার দিকে খেয়াল রাখবেন 1 মিনিটে সে কয়বার শ্বাস প্রশ্বাস নিতেছে, হ্যাঁ, এবং তার আপনি খেয়াল করবেন যে হচ্ছিল সে কতবার নিঃশ্বাস নিচ্ছে ছাড়ছে, এবং এই যে ইয়াটা যে লাফাইতেছে সেটা কতবার লাফাইলো, সেটা কি যদি তার 18 বার হয় এবং সেখানে 72 থেকে 74 বার তার লগ লাফায় তাহলে স্বাভাবিক, হ্যাঁ, যদি 20 বার হয়, হ্যাঁ, 78 থেকে 80 অথবা 82 মতো রগ লাফায়, তাহলে তার এটা স্বাভাবিক আছে। কিন্তু দেখা গেছে সে নিঃশ্বাস নিতে পারতেছে না, অথবা নিঃশ্বাস সে নিছে কিন্তু তার রগ লাফানোটা 60 বার হয়েছে বা 120 বার হয়ে গেছে, তাহলে হচ্ছিল এটা আপনার অ্যাবনর্মালিটি, আপনার হৃৎপিণ্ডের কোনো আসলে ঝামেলা আছে। ক্লিয়ার কি করতে পারছি? না বুঝলে আবার বলেন। হ্যাঁ বুঝছি এবার। আচ্ছা, ধন্যবাদ। জি, ক্লাস সম্পর্কে মতামত দিবেন? জি, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু সামনে বেশি আলোচনা করলে হয়তো ওই জিনিসগুলো আরো একটু, যেগুলো যেখানে এখনো এখন তো শুরুতে, যার জন্য মানে